বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 80 টেস্টিস এবং স্ক্রুটাম। সার্জারিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো সার্জারি পরীক্ষা কিংবা সার্জারির প্র্যাকটিস লাইফে এই টেস্টিস এবং স্ক্রুটামের কিছু ডিজিজ আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়। আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনেও এই অংশের কোনো না কোনো একটা শর্ট কেস তো অবশ্যই পরীক্ষায় থাকে। সো সবকিছু মিলিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 80 টেস্টিস এন্ড স্ক্রোটাম। আমি যেহেতু বেলিয়ান লাভস নিয়ে আলোচনা করি, সো এখানে যেটা হয় সেটা হলো যে আমি হয়তো অনেকগুলো ডিজিজ নিয়ে একসঙ্গে আলোচনা করি। যেমন আজকেও হয়তো 5টা ডিজিজ নিয়ে আলোচনা করব। আমি যদি সেপারেটলি লেকচার নিতাম তাহলে হয়তো বা একটা ডিজিজ নিয়ে একটাই আমার লেকচার হতো। হ্যাঁ, সো আপনারা আশা করি যে আমার এই উদ্যোগ এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলের এই উদ্যোগ থেকে উপকৃত হচ্ছেন এবং আপনারা চেষ্টা করেন বেলিয়ান লাভস থেকেই এই বিষয়গুলো পড়ার জন্য। প্রত্যেকটা ডিজিজ আমি আগেও বলেছি, আজকেও আবার বলি, প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আসলে আমরা কি পড়ি। প্রথমে পড়ি হলো তার একটা এপিডেমিওলজি, দেন আমরা এই ডিজিজটার ক্লিনিক্যাল ফিচার, দেন আমরা পড়ি হলো হাউ টু ইনভেস্টিগেট দ্য ডিজিজ, দেন হলো ম্যানেজমেন্ট। সো এই অংশগুলোতে ভাগ করা। এখন আমরা যখন পরীক্ষায় লিখি তখন আমরা সাধারণত পয়েন্ট আকারে লিখে থাকি, কিন্তু আমরা যখন বেলিয়ান লাভসের জিনিসগুলো পড়বো তখন দেখবো আমরা এটা গদ্যের ভাষায় লেখা। সো এটা আমরা বিভিন্ন ধরনের কালার কোডিং করে নিতে পারি, এই যেন পরীক্ষার হলে আমি যেন এই জিনিসগুলো নিজের মতো করে পয়েন্ট আকারে লিখতে পারি। হ্যাঁ, আর কেউ যদি এখান থেকে আলাদা করে নোট তৈরি করেন বা অন্য কোনো নোট থেকে পড়েন সেটাও হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমি যেটা বলবো যে বেলিয়ান লাভসে যে ভাষা আছে এই ভাষাটা ভাষাটা যেন একই রকম হয়। হ্যাঁ, যেহেতু এই বইটাই আমাদের যে কোনো পরীক্ষার সিলেবাসের জন্য এই বইটাকে রাখা হয়েছে, সো এই ভাষাটা যখন আপনি বলবেন যে কোনো পরীক্ষায় বা এই ভাষাটা যখন লিখবেন তখন স্যাররা খুব সহজেই বুঝতে পারবে না সে এই এই জিনিসটা পড়েছে। বা এই ভাষাটা কিন্তু স্যারদেরও, সকল স্যারদের পরিচিত। আমরা যারা পরীক্ষা নেই বা আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও দেখেছি যে বেলিয়ান লাভসের এই ভাষাটার সঙ্গে আমাদের সব স্যারদের পরিচিতি আছে এবং স্যাররা এই ভাষা এবং এই শব্দগুলোর সঙ্গে ওরিয়েন্টেড। সো সো বেলিয়ান লাভসের যে অংশগুলো আমরা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ওভাবে পড়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট চ্যাপ্টার 80 টেস্টিস এন্ড স্ক্রুটাম। আমাদের এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভ, আমি আমার পেনটা একটু রেডি করি। আমরা এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভস গুলো আমাদের টেস্টিকুলার ম্যালডিসেন্ট অথবা আমরা যেটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলি, এই আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে আমরা জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা পেডিয়াট্রিক চ্যাপ্টারেও পড়ে থাকি এবং এটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। এটা বেলিয়ান লাভসের চ্যাপ্টার 9-এও এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো আমরা সেখান থেকেও পড়বো, এখান থেকেও পড়বো। দেন হলো আমরা বোঝার চেষ্টা করব টেস্টিকুলার টর্শন, দেন হলো আদার কমন স্কুটাল সোয়েলিং এবং এর ম্যানেজমেন্ট এন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দেন হলো টেস্টিকুলার টিউমার এবং ইনফার্টাইল ম্যান এর ট্রিটমেন্ট। সো আজকে আমি এই চ্যাপ্টারের প্রথম হাফ নিয়ে আলোচনা করব, কারণ আমি দেখেছি পুরোটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায়। সো আমি খুব একটা বড় না করে প্রথম হাফ নিয়ে, এখানে হয়তো 4টা থেকে 5টা ডিজিজ আছে এবং বেলিয়ান লাভসের এই অংশটা, এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে লেখা, ভালোভাবে লেখা। আমরা এটা যদি পড়ি নিজেদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে এবং সহজ ভাষায় লেখা। সো অন্যান্য অংশের মতো এমব্রায়োলজি এন্ড অ্যানাটমি অফ দ্য টেস্টিস। সো বেলিয়ান লাভসের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমেই কিছু অ্যানাটমি এবং ফিজিওলজি থাকে। এগুলো হলো গুরুত্বপূর্ণ অ্যানাটমি এন্ড ফিজিওলজি। আমরা যে অ্যানাটমি ফিজিওলজি এখান থেকেই পড়বো এমনটা না, কিন্তু আমাদের কি কি অ্যানাটমি ফিজিওলজি পড়তে হবে তার একটা ভালো গাইডলাইন হতে পারে এটা। সো এমব্রায়োলজি এন্ড অ্যানাটমি অফ দ্য টেস্টিস, এখানে বলা হয়েছে দেখেন, টেস্টিস ডেভেলপ ইন দ্য রেট্রোপেরিটোনিয়াম বিলো দ্য কিডনি। সো এটা আমরা এমব্রায়োলজিতে পড়েছি, এটা আমরা মনে রাখবো যে টেস্টিস কোথায় তৈরি হয়। টেস্টিস তৈরি হলো কিডনির, জাস্ট কিডনির বিহাইন্ডে রেট্রোপেরিটোনিয়ামে। কিন্তু আমরা জানি যে যে টেস্টিস কোথায় থাকে, টেস্টিস থাকে হলো স্ক্রুটামে। সো নিশ্চয়ই এটা কিডনি থেকে স্ক্রুটাম পর্যন্ত আসে।
সো এটা কিভাবে আসে, কার মাধ্যমে আসে, কখন আসে, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এবং এটা ডেভেলপড হয় 7 উইকস অফ ফিটাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বেবির যখন 7 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ, তখন এই টেস্টিসটা ডেভেলপ হয়। এবং আমরা গুবার্নাকুলাম, এটা আমরা পড়বো এই শব্দটা, এবং এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। গুবার্নাকুলামকে বলা হয় যে এটাই এই টেস্টিসের ডিসেন্ট, যেহেতু এটা আমরা মানুষ যেহেতু দু পায়ে দাঁড়িয়ে থাকে, সো এটা যেহেতু উপর থেকে নিচের দিকে আসে, সো এটা আমরা অনেক সময় এই টেস্টিসের এই চলার পথটাকে বা এই চলাটাকে আমরা ডিসেন্ট বলে থাকি। সো এই ডিসেন্টের জন্য দায়ী হলো, বা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হলো গুবার্নাকুলাম। অন্যান্য আরো অনেক ফ্যাক্টর আছে, যেমন এই যে টেস্টিকুলার ডিসেন্ট। ওকে, আচ্ছা, অন্যান্য আরো ফ্যাক্টর আছে, আমরা অন্যান্য ফ্যাক্টরগুলো জানবো, কিন্তু কনফার্মলি আমরা আসলে এখনো মানুষ আবিষ্কার করতে পারে নাই যে কেন আসলে ওখান থেকে এখান পর্যন্ত আসছে। হ্যাঁ, কেন আসছে সেটা হয়তো আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি, কিন্তু টোটাল প্রসেসটা এখনো নট কনফার্ম। হ্যাঁ, আর দেখেন এই সময়ে যখন সে আসে, তখন একটা ইভাজিনেশন অফ দ্য পেরিটোনিয়াম, অর্থাৎ পেরিটোনিয়ামের একটা থলের মধ্যে টেস্টিসটা প্রবেশ করে, এবং এই থলেটার নাম হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে অনেক কিছু যখন পড়বো, অনেকগুলো ডিজিজ পড়বো, তখন আমরা এই শব্দটা পাবো, প্রসেসাস ভ্যাজাইনালিস। সো প্রসেসাস ভ্যাজাইনালিসটা কি? ইট ইজ আউট পাউচিং অফ পেরিটোনিয়াম, অর্থাৎ একটা টেস্টিসটা যখন উপর থেকে নিচের দিকে ডিসেন্ড করছে, তখন তার সঙ্গে যে পেরিটোনিয়ামটা সে নিয়ে আসতেছে, সেই পেরিটোনিয়ামের টাকে আমরা বলছি প্রসেসাস ভ্যাজাইনালিস। ওকে, আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে এই টেস্টিস কোন সময়ে কোথায় থাকে। সো এটা খুব একটা কঠিন কিছু না, আমরা 3-4টা ব্যাপার মনে রাখলেই হবে। যেমন টেস্টিসটা ইন্টারনাল ইঙ্গুনাল রিং এ থাকে 3 মান্থে, অর্থাৎ 3 মাস বয়স যখন ইন্ট্রা ইউটেরাইন লাইফ বা ফিটাল লাইফের বা গেস্টেশনাল লাইফের 3 মান্থে এটা থাকে ইন্টারনাল ইঙ্গুনাল রিং, অর্থাৎ ডিপ ইঙ্গুনাল রিং এর কাছে, এবং 7 to 9th মান্থে এটা চলে যায় হলো স্কুটামে। সো তার মাঝখানে এটা থাকে হলো ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে। সো আমরা এই ব্যাপারটা, যে টেস্টিসটা কখন কোথায় থাকে, অর্থাৎ 3 মাসের সময় সে ডিপ ইঙ্গুইনাল রিং অথবা ইন্টারনাল ইঙ্গুইনাল রিং এ থাকে, 9 মাসের সময় সে ডিসেন্ট হয়ে যায়, তার আগে সে সে ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে সে ট্রাভার্স করে। সো এই ব্যাপারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে আসেন আমাদের এই চ্যাপ্টারের প্রথম ডিজিজ, ইনকমপ্লিটলি ডিসেন্ট টেস্টিস, অর্থাৎ যেটাকে আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিস বলি। ওকে, আনডিসেন্ডেন্ট, ইনকমপ্লিট ডিসেন্ডেন্ট টেস্টিস, আনডিসেন্ডেন্ট টেস্টিস বলি। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সংক্রান্ত কিছু আলোচনা আছে, যেহেতু এটা পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জনরাও এটা নিয়ে কাজ করে থাকে, অথবা পেডিয়াট্রিক ইউরোলজিস্টরাও কাজ করে থাকে। সো এটা পেডিয়াট্রিক, প্রিন্সিপাল অফ পেডিয়াট্রিক সার্জারি অংশে আছে, দ্যাট ইজ চ্যাপ্টার 9। সো আমরা আসি, ইনকমপ্লিট ডিসেন্ট অফ টেস্টিস বলতে কি বোঝায়। অকার্স ওয়েন দ্য টেস্টিস ইজ অ্যারেস্টেড, অর্থাৎ টেস্টিস অ্যারেস্টেড, কোথায় অ্যারেস্টেড হবে? ইটস নর্মাল পাথ অফ দ্য স্ক্রুটাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, নর্মাল পাথ অফ দ্য স্ক্রুটাম, অর্থাৎ টেস্টিস যখন রেক্টোপেরিটোনিয়াম এবং কিডনির পেছন থেকে, কিডনি বিলো দ্য কিডনি, ওই লোকেশন থেকে যখন এটা স্ক্রুটামে আসে, তখন এটা নির্দিষ্ট একটা পথ আছে, সেই পথ দিয়ে সে নামার সময় কোথাও যদি সে আটকে যায়, তাহলে তাকে আমরা বলবো ইনকমপ্লিট ডিসেন্ট অফ দ্য টেস্টিস অর আনডিসেন্ডেন্ট টেস্টিস। ওকে, সো এটা হতে হবে অবশ্যই নর্মাল পাথওয়ের মধ্যে। দেখেন তারপরে আরেকটা টার্ম আছে, অ্যাক্টোপিক টেস্টিস। সো তাহলে অ্যাক্টোপিক টেস্টিসটা কি? অ্যাক্টোপিক টেস্টিসটা হলো অ্যাবনরমালি প্লেস আউটসাইড দ্য দিস পাথ, অর্থাৎ এই নর্মাল পাথওয়ের বাইরে যদি টেস্টিস চলে যায় কোনো একটা কারণে, কনজেনিটাল অ্যানোমালির জন্য, তাহলে আমরা তাকে বলবো অ্যাক্টোপিক টেস্টিস। আর এখানে আমরা নিচে একটা ফিগার আছে, ফিগার 80.1, এখানে আমরা দেখবো আরেক ধরনের টেস্টিস, সেটা হলো রিট্রাক্টাইল টেস্টিস। ওকে, সো আমরা এখানে পেলাম 3 ধরনের টেস্টিস, অ্যাবনরমাল টেস্টিস। সো এই 3 ধরনের অ্যাবনরমাল টেস্টিসের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হলো আনডিসেন্ডেন্ট টেস্টিস অর ইনকমপ্লিট ডিসেন্ট অফ দ্য টেস্টিস, 2 নাম্বার হলো অ্যাক্টোপিক টেস্টিস, এবং 3 নাম্বার হলো রিট্রাক্টাইল টেস্টিস। এই তিনটার মধ্যে রিট্রাক্টাইল টেস্টিস আসলে নরমাল টেস্টিস, এর পজিশন কিছু পজিশনের জন্য একে আমরা অ্যাবনরমাল সিচুয়েশনের মধ্যে নিয়ে আসছি, আদারওয়াইজ ডেভেলপমেন্টালি এন্ড ফাংশনালি ইট ইজ এ নরমাল টেস্টিস। সো আমরা 3 ধরনের টেস্টিস সম্পর্কে পড়বো, এবং এই 3 ধরনের টেস্টিসের
আমাদের এই ডেফিনেশন গুলো মনে রাখতে হবে। আনডিসেন্ডেন্ট বলবো তখনই যখন নর্মাল পাথওয়ে অফ দ্য স্কুটাম, অর্থাৎ কিডনির নিচে থেকে স্কুটামে আসার সময় সে সাধারণত সবার জন্য যে পথটা সে বেছে নেয় সেই পথের মধ্যে যদি কোথাও সে আটকে যায় তাহলে তাকে আমরা বলবো আনডিসেন্ডেন্ট টেস্টিস। আর এই পথের বাইরে যদি সে চলে যায় কোনো কারণে তখন আমরা তাকে বলবো হলো অ্যাক্টোপিক টেস্টিস। আর রিট্রাক্টাইল টেস্টিস, যেমন রিট্রাক্টাইল টেস্টিসের এই ছবিটা যদি আমরা দেখি আমরা দেখতে পাবো যে এখানে আমাদের স্কুটাম দেখাই যাচ্ছে না, স্কুটাম দেখাই যাচ্ছে না। সো ইট ইজ এ গুড ক্লিনিক্যাল feature for differentiate the undescended testis and retractile testis। এই যে এখানেও লেখা আছে undescended testis, retractile testis হলে কি হবে, তখন অবশ্যই স্কুটামটা আমাদের ওয়েল ফর্মড হবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে রিট্রাক্টাইল টেস্টিসটা আসলে ডেভেলপমেন্টালি এবং আদারওয়াইজ ইট ইজ এ নর্মাল টেস্টিস, সো তার স্কুটামও নর্মাল। এটা আমাদেরকে এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, তারপরে আসি আমরা প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি সম্পর্কে কি বলা আছে, কন্ডিশন মোস্ট কমন ইন রাইট সাইড, অর্থাৎ এটা রাইট সাইডে বেশি হয়। ওকে, আনডিসেন্ডেড টেস্টিসের মধ্যে আবার এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইন্ট্রা অ্যাবডোমিনাল, ইন্ট্রা ক্যানালিকুলার এবং এক্সট্রা ক্যানালিকুলার। অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্ট্রা অ্যাবডোমিনালি, এটা থাকতে পারে এটার পজিশন অনুযায়ী, এটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল থাকতে পারে, এটা যখন ইঙ্গুইনাল ক্যানেলে থাকবে তখন আমরা এটাকে বলতে পারি ইন্ট্রা ক্যানালিকুলার, এবং যখন এটা ইঙ্গুইনাল ক্যানেল থেকে বেরোয় আসবে কিন্তু স্কুটামে পৌঁছাবে না তখন আমরা তাকে বলতে পারি এক্সট্রা ক্যানালিকুলার। সো এই লোকেশন অনুযায়ী আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। এখন ইন্ট্রা অ্যাবডোমিনালটা কোথায় থাকে, মোস্ট কমনলি থাকে ইন্টারনাল ইঙ্গুইনাল রিং অথবা ডিপ রিংয়ে। আর ইন্টারক্যানালিকুলার এটা থাকবে হলো কোথায়, এটা থাকবে হলো ইঙ্গুইনাল ক্যানেলে। আর এক্সট্রা ক্যানালিকুলার কোথায় থাকবে, এটা হলো স্কুটামের নেকে। স্কুটামের নেক মানে টেস্টিস আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে এসে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে এসে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে দেন আমাদের স্কুটামে চলে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এ অথবা তার একটু নিচে এসে এটা অ্যারেস্টেড হয়ে আছে, অর্থাৎ আটকে আছে, তখন আমরা এটাকে আমরা এক্সট্রা ক্যানালিকুলার বলবো। সো আমাদের এখানে জানতে হবে যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ের লোকেশনটা কোথায়। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা হলো আমাদের পিউবিক টিউবারকুলের জাস্ট সুপিরিয়র এন্ড ল্যাটারালি। আচ্ছা, তারপরে আমরা দেখবো অ্যাক্টোপিক টেস্টিস, অর্থাৎ আমরা আগেই পড়েছি যে অ্যাক্টোপিক টেস্টিস মানে হলো যেই টেস্টিসটা তার স্ট্যান্ডার্ড পাথওয়ে, অর্থাৎ যেই পথ দিয়ে তার আসার কথা সেই পথে কোথাও আটকে নাই, তার বাইরে চলে গিয়েছে, তখন তাকে আমরা বলছি হলো অ্যাক্টোপিক টেস্টিস। ওকে, সো আমরা এটা কোথায় থাকে, অ্যাক্টোপিক টেস্টিসের লোকেশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একটু আগে যেটা বলেছিলাম সেটা হলো আনডিসেন্ডেড টেস্টিসের লোকেশন, আর এখন বলবো আমরা অ্যাক্টোপিক টেস্টিসের লোকেশন। অ্যাক্টোপিক টেস্টিসের লোকেশনের মধ্যে একটা আছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচ, এখানে কিন্তু অ্যাক্টোপিক টেস্টিস থাকে। ওকে, সো এছাড়া অন্যান্য কোথাও থাকতে পারে অ্যাক্টোপিক টেস্টিস, একটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেলে চলে যেতে পারে, সে রুট অফ দ্য পেনিসে চলে যেতে পারে, পেরিনিয়ামে চলে যেতে পারে। সো অ্যাক্টোপিক টেস্টিসের এই লোকেশনগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচের লোকেশনটা আমরা দেখব, তার সঙ্গে যেন আমাদের স্কুটাল নেকের এই লোকেশনটা যেন কোনোভাবে কনফিউশন না হয়। ওকে, অ্যাক্টোপিক টেস্টিসটা কোথায় থাকবে এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচটা কোথায় থাকবে। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচটা হলো জাস্ট ইনফিরিয়র এন্ড মিডিয়াল টু দা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, অর্থাৎ এটা নিচে এবং মিডিয়ালি হবে। ওকে, দেন আমরা একটা বক্স দেখি, এই বক্স 80.1, এখানে আমাদেরকে আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে। টেস্টিস আর অ্যাবসেন্ট ইন দ্য স্কুটাম আফটার 3 মান্থ অফ এজ, অর্থাৎ জন্মের সময়ও যদি আমরা কোনো বেবির দেখি যে তার স্কুটামে টেস্টিস নেই, তারপরে আমরা 3 মাস অপেক্ষা করতে পারি। 3 মাসের মধ্যেও যদি তার টেস্টিস স্কুটামে না পৌঁছে থাকে তাহলে আমরা ধরে নিব যে তার টেস্টিস আর স্কুটামে পৌঁছাবে না। সো হি মে বি ডায়াগনোস এ কেস অফ আনডিসেন্ডেড টেস্টিস। হ্যাঁ, আর সেকেন্ড হলো হিস্টোলজিক্যালি আমরা দেখেছি যে 1 বছর পর্যন্ত টেস্টিসের লোকেশন যেখানেই হোক না কেন 1 বছর পর্যন্ত এটা ভালো থাকে। সো এখানে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, এবং এটা চ্যাপ্টার 9-এও আমাদের আছে। কি আছে, যে আমরা কোন ধরনের প্রবলেমে কখন আমরা সার্জারি করব, কোন ধরনের প্রবলেম মানে, যেমন আমরা যদি টেস্টিস এবং পেনিস অ্যাবনর্মাল কনজেনিটাল অ্যানোমালি গুলো যদি আমরা বলি, কি কি আছে এখানে, এখানে আছে আনডিসেন্ডেড টেস্টিস, এখানে আছে হাইপোস্পেডিয়াস, ইপিস্পেডিয়াস, এখানে আছে হাইড্রোসিল, এখানে আছে হার্নিয়া, অর্থাৎ আমরা 4টা ডিজিজ এখানে পাচ্ছি।
মোস্ট কমনলি 4টা ডিজিজ, অন্য ডিজিজও আছে কিন্তু মোস্ট কমনলি 4টা ডিজিজ যেগুলো আমাদেরকে পড়তে হবে। কি কি? আনডিসেন্ডেন্ট টেস্টিস, দেন হলো হাইপোস্পিডিয়াস অর ইপিস্পিডিয়াস, দেন হলো আমার হার্নিয়া এবং হাইড্রোসিল। এখন আমার জন্য গুরুত্বপূর্ণ হলো কোনটার সার্জারি আমি কখন অ্যাডভাইস করব। এখানে অনেকেই কনফিউশন তৈরি করে যে কোনটা সার্জারি আমি কখন করব। যেমন আমি যেভাবে মনে রেখেছি সেটা হলো যে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো টেস্টিস। ওকে, এবং আমরা দেখছি যে হিস্টোলজিক্যালি টেস্টিস 1 বছর পর্যন্ত ভালো থাকে। সো টেস্টিসের সার্জারি আমাদেরকে করতে হবে উইদিন 1 ইয়ার। হ্যাঁ, এভাবে বলা আছে। টেস্টিসের সার্জারি করতে হবে আমাদের, আনডিসেন্ডেড টেস্টিস যদি থাকে তাহলে আমরা সার্জারিতে যাব উইদিন 1 ইয়ার। হাইপোস্পেডিয়া যদি থাকে তাহলে আমরা এটা করতে পারি উইদিন 2 ইয়ার্স। যদি কনজেনিটাল হাইড্রোসিল থাকে তাহলে উই ক্যান ওয়েট ফর আপ টু 3 ইয়ার্স, কারণ হাইড্রোসিলটা অনেক সময় 3 বছরের মধ্যে চলে যায়। আর যদি হার্নিয়া হয় তাহলে কিন্তু আমার যখন ডায়াগনোসিস হবে তখনই আমার করতে হবে। হ্যাঁ, হার্নিয়া সার্জারির জন্য আমি পেশেন্টকে বলতে পারবো না যে আপনি, যদি আমি কনফার্ম করি যে ইটস এ কনজেনিটাল হার্নিয়া নট কনজেনিটাল হাইড্রোসিল, হাইড্রোসিল যদি হয় আমি 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে বলবো। আর যদি আমার হার্নিয়া হয় তাহলে আমাকে সার্জারি করতে বলবো। ইনকমপ্লিটলি ডিসেন্ডেন্ট টেস্টিস টেন্ডস টু অ্যাট্রোফি অ্যাজ পিউবার্টি অ্যাপ্রোচ, অর্থাৎ 1 বছরের পরে টেস্টিসটা ধীরে ধীরে অ্যাট্রোফি হয়ে যায়। আর আনডিসেন্ডেন্ট টেস্টিসের জন্য কি কি রিস্ক আছে? একটা হলো ইনফার্টিলিটি হতে পারে, টেস্টিকুলার ম্যালিগনেন্সি হতে পারে, হার্নিয়া হতে পারে, টেস্টিকুলার টর্শনের জন্য এটা একটা মোস্ট কমন আনডিসেন্ডেন্ট টেস্টিস। সো এগুলো বেলিয়ান লাভসে আরো সুন্দর করে বড় বড় হেডলাইন দিয়ে রাখা আছে। সো এটা আমরা কি বলবো? এটা হলো কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেন্ট টেস্টিস। সেটা কি? কমপ্লিকেশনের মধ্যে কি আছে? ইনফার্টিলিটি হতে পারে, ম্যালিগনেন্সির চান্স নরমাল টেস্টিসের চেয়ে বেশি এই ধরনের টেস্টিসে, এটা হার্নিয়া হতে পারে, অথবা টেস্টিকুলার টর্শন ডেভেলপ করার জন্য এই ধরনের টেস্টিস নরমাল টেস্টিসের চেয়ে বেশি মানে বেশি হয়ে থাকে। দেন আসি আমরা ক্লিনিক্যাল ফিচার, যেটা বলেছিলাম যে ক্লিনিক্যাল ফিচারগুলো এখানে গদ্যের আকারে লিখে, আমরা হয়তোবা ক্লিনিক্যাল ফিচারগুলো যখন আমরা পড়বো বা পরীক্ষায় লিখবো অথবা যখন আমরা স্যারদেরকে ভাই বলবো তখন আমরা জিনিসগুলো আসলে পয়েন্ট আকারে বলবো। সো আনডিসেন্ডেন্ট টেস্টিস সম্পর্কে যখন আমরা বলবো যে এটা ক্লিনিক্যাল ফিচার কি, প্রথমেই বলবো টেস্টিস অ্যাবসেন্ট ইন দ্য স্কুটাম, অর্থাৎ স্কুটামে আমরা টেস্টিস খুঁজে পাবো না। সেকেন্ড হলো স্কুটাম উইল বি আন্ডার ডেভেলপড, অর্থাৎ স্কুটামটা সঠিকভাবে ডেভেলপড হয় নাই। থার্ড কি বলবো আমরা? থার্ড বলবো হলো টেস্টিস মে বি পালপেবল অথবা সোয়েলিং। কোথায় পেতে পারি আমরা? ইনগুইনাল রিং এ পেতে পারি, অথবা রুট অফ দ্য পেনি, যেখানে থাকার কথা রুট অফ দ্য পেনিস না, ওটা হলো অ্যাক্টোপিক সাইটের জন্য। হ্যাঁ, অর্থাৎ নেক অফ দ্য স্কুটামে আমরা টেস্টিসটা পালপেট করতে পারি। আর যদি রিট্রাক্টাল টেস্টিস হয় তাহলে কি হবে? রিট্রাক্টাল টেস্টিসটা আসলে কি? রিট্রাক্টাল টেস্টিসটা হলো যে এদের ক্রিমিস্ট্রিক মাসেল, ক্রিমিস্ট্রিক রিফ্লেক্সটা অত্যন্ত স্ট্রং থাকে, যার কারণে কোনো একটা কারণে বা 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 স্টিমুলেশন যদি দেয়া হয় তখন কি হচ্ছে, এই ক্রিমিস্ট্রিক রিফ্লেক্সের জন্য এই টেস্টিসটা উপরের দিকে উঠে ইনগুইনাল ক্যানেলের মধ্যে টেম্পোরালি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, টেম্পোরালি ডিসঅ্যাপিয়ারস ইনটু দ্য ইনগুইনাল ক্যানেল। এটাকেই বলছি আমরা রিট্রাক্টাল টেস্টিস। ওকে, সো আমরা 3টা টেস্টিস সম্পর্কে এখানে পড়বো, সেটা হলো আনডিসেন্ডেন্ট টেস্টিস, দেন হলো আমাদের অ্যাক্টোপিক টেস্টিস, এবং হলো আমাদের রিট্রাক্টাল টেস্টিস। তারপরে ইনভেস্টিগেশন কি করব? এখানে ইনভেস্টিগেশন আলাদা করে কোনো কিছু লেখা নেই, তাই আমি এই অংশটা তুলে নিয়ে আসছি। ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? আমি তো অবশ্যই ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, হিস্ট্রি এক্সামিনেশন করব, দেন আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, কিন্তু কখনো কখনো আমাদের ল্যাপারোস্কোপির প্রয়োজন হতে পারে। ওই যে বললাম যে আনডিসেন্ডেন্ট টেস্টিসের একটা কমন লোকেশন হলো ডিপ ইনগুইনাল রিং, সো ওটা দেখার জন্য আমরা ল্যাপারোস্কোপি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করতে পারি। যদি সেখানেও না পাই তখন আমরা বলবো যে ট্রুলি টেস্টিস ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ টেস্টিসের তার ডেভেলপমেন্টই হয় না, এজেনেসিস অফ দ্য টেস্টিস। ওকে, এখানে আমরা সামারি বক্স 80.2 দেখি, এখানে রিট্রাক্টাল টেস্টিস বলা আছে। রিট্রাক্টাল টেস্টিস শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম টু আনডিসেন্ডেড টেস্টিস। এটা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে কোনো সময়, এটা যে কোনো পরীক্ষা স্যাররা জিজ্ঞাসা করবে। সো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? মোস্ট ইজিলি ডান চাইল্ড ইন রিল্যাক্স পজিশনে থাকতে হবে, এবং এটা একটা ওয়ার্ম রুমে এক্সামিন করতে হবে। হ্যাঁ, দেন হলো রিট্রাক্টাল টেস্টিস আর মোর কমন দেন ট্রু আনডিসেন্ডেন্ট টেস্ট, অর্থাৎ আনডিসেন্ডেন্ট টেস্টিসের চেয়ে রিট্রাক্টাল টেস্টিসই আসলে মোস্ট কমন। কিন্তু আমাদের ডায়াগনোসিস যদি ভুল হয় আমাদের টোটাল সব জিনিসগুলোই
আমাদের ভুল হয়ে যাবে। এবং দেখেন বলা হচ্ছে যে নো ট্রিটমেন্ট, রিট্রাক্টাল টেস্টিসের জন্য আমাদের কোনো চিকিৎসা প্রয়োজন হবে না। এই ধরনের কোনো বেবি যদি আমাদের কাছে আছে, শুধু আমরা বলে দেবো ইটস এ নরমাল, কিছু না, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, একটা সময় এটা ঠিক হয়ে যাবে। দেন হলো সার্জারি। আমরা সার্জারি কি করব? সার্জারির টোটাল ডেসক্রিপশন আমরা আসলে বেলিয়ান লাভসে ভাবে নাই, খুব অল্প দু একটা সার্জারির ডেসক্রিপশন বেলিয়ান লাভসে আছে। সো আমরা শুধু নামটা পড়বো, আর বাকি আমরা ডেসক্রিপশন আমাদের অপারেটিভ সার্জারি বই থেকে পড়বো। সো এখানে কি হচ্ছে, এখানে টেস্টিসটা স্ক্রোটামে নাই, অন্য একটা জায়গায় আছে। তাহলে আমাকে কি করতে হবে? টেস্টিসটা ওখান থেকে নিয়ে আসতে হবে, এনে এখানে কি করতে হবে? ফিক্স করতে হবে, সেই জন্য স্ক্রোটামে থাকে তার ব্যবস্থা করতে হবে। এটাকেই বলা হচ্ছে অর্কিডোপ্যাক্সি। অর্কিডো মানে হলো টেস্টিস, আর প্যাক্সি মানে হলো ফিক্সেশন। ওকে, সো আমরা আনডিসেন্ডেড টেস্টিসের আমাদের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো অর্কিডোপ্যাক্সি। অর্থাৎ এটা আবারও লেখা হয়েছে, কখন করা হয়? বিফোর দ্য রিচ দ্য বয় 12 মান্থ অফ এজ, অর্থাৎ বাচ্চার বয়স 1 বছর হওয়ার আগে আমরা এই সার্জারিটা করার আমরা উপদেশ দিয়ে থাকি। কারণ আমরা দেখেছি যে একটু আগে 1 বছর পরে টেস্টিসটা ধীরে ধীরে অ্যাট্রফি হয়ে যেতে থাকে, নন ফাংশনিং হয়ে যেতে থাকে। হ্যাঁ, আর দেন অপারেশনের অন্যান্য যা যা প্রসিডিউর আছে আমরা অপারেটিভ সার্জারি বই থেকে পড়বো। শুধু আমরা এখান থেকে পড়বো যে আনডিসেন্ডেড টেস্টিসের আমাদের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো অর্কিডোপ্যাক্সি, অর্কিডোপ্যাক্সি। দেন এখানে বলা হয়েছে জাস্ট একটা ছবি মনে রাখার জন্য, সেটা হলো যে টেস্টিস ইজ মোবিলাইজ। সো এখানে কিছু পয়েন্ট আছে কিভাবে টেস্টিস মোবিলাইজ করা হয়, কিসের কিসে হেল্প নেওয়া হয়, এটা আমরা এখানেও কিছুটা লেখা আছে, অথবা আমরা আমাদের অপারেটিভ সার্জারি বই থেকে পড়ে নিব। দেন আমরা এই টেস্টিসে কি করব? একটা পাউচ তৈরি করব। পাউচটা কোথায় তৈরি করব? ডার্টোস মাসেল এবং স্কিনের মাঝখানে, যে এখানে একটা পাউচ তৈরি করা হয়েছে এবং সেখানে টেস্টিসটা ফিক্সড করে এই পাউচে রাখা হয়েছে অর্কিডোপ্যাক্সিতে। দেন আমাদের সেকেন্ড ডিজিজ হলো টর্শন অফ দ্য টেস্টিস। টর্শন মানে হলো পেঁচিয়ে যাওয়া। ওকে, টর্শন অফ দ্য টেস্টিস, টেস্টিকুলার টুইস্ট ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ব্লাড সাপ্লাই বিকাম কম্প্রোমাইজ। সো আমাদের টর্শন অফ দ্য টেস্টিসের একটা ডেফিনেশন আমাদেরকে মনে রাখতে হবে, কারণ স্যার যখন আমাদেরকে প্রশ্ন করবে বা পরীক্ষায় যখন আমরা লিখবো, তখন প্রথমে লিখতে হবে আমাদের হোয়াট ইজ দ্য টর্শন, টেস্টিকুলার টর্শন, অথবা হোয়াট ইজ দ্য টর্শন অফ দ্য টেস্টিস। সো সেখানে হলো ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার বাই টেস্টিস বা টেস্টিক্যাল, এটা সিঙ্গেল যেহেতু এই জন্য বলা হয়েছে, টুইস্ট ইন এ ওয়ে দ্যাট ইট ব্লাড সাপ্লাই বিকাম কম্প্রোমাইজ, অর্থাৎ ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হতে হবে, এরকম একটা ক্লিনিক্যাল কন্ডিশন। ওকে, এটা হলো একটা সার্জিক্যাল ইমার্জেন্সি এবং এটা একটা গুরুত্বপূর্ণ। আমি পার্সোনালি যেটা বলে থাকি সেটা হলো এটা একটা নো রিস্ক ডিজিজ, অর্থাৎ আমরা এই ডিজিজটা নিয়ে আমরা কখনোই কোনো অবস্থায় কোনো রিস্ক নিব না। আমি এটা ডায়াগনোসিস কনফার্ম করার চেষ্টা করব, কারণ এটা একটা মানুষের সারা জীবনের ব্যাপার। ওকে, দেন হলো টর্শন অফ দ্য testis is uncommon because the normal testis is anchored and cannot rotate. এখানে আমরা দেখব যে কি কি কারণে হয়। এই যে এখানে যিনি আসলে আমার কাছে যে বইয়ের চ্যাপ্টারটা আছে, যে দাগিয়েছে, সে টোটালটাই কালার করে ফেলেছে। টোটালটা কালার করার মধ্যে কিন্তু আসলে একই জিনিস। তো আমি কালার কিভাবে করব? আমি করব হলো যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় পয়েন্টগুলো আকারে, যেমন হাই ইনভেজিনেশন অফ টিউনিকা ভ্যাজিনালিস, আমার প্রয়োজন হবে এই জিনিসটা। সো আমি এতটুকু পর্যন্ত কালার করব। হ্যাঁ, কারণ আমি তো উপরে পড়েছি যে কি কি কারণে আমাদের কি কি অ্যাবনরমালিটিস এর জন্য আমাদের টেস্টিসে টর্শন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তার মধ্যে একটা হলো হাই ইনভেস্টমেন্ট অফ টিউনিকা ভ্যাজিনালিস। এটার আরেকটা নাম হলো ক্ল্যাপার ইন এ বেল, অর্থাৎ ক্ল্যাপার ইন এ বেল লাইক যদি কোনো কন্ডিশন থাকে কোনো টেস্টিসের, অর্থাৎ এটা হলো ঘন্টার মধ্যে। হ্যাঁ, সো টেস্টিসটা যদি ঘন্টার মধ্যে যে ক্ল্যাপার আছে সে তার মধ্যে যদি কোনো কারণে ঝুলে থাকে অ্যাবনরমালি, তাহলে এটা রোটেট হতে সুবিধা হয় এবং এটা আমাদের টর্শন হওয়ার জন্য একটা গুড ক্যান্ডিডেট। দেন হলো ইনভার্সন অফ দ্য টেস্টি, অর্থাৎ টেস্টি যদি ট্রান্সভার্সলি লাই থাকে, অর্থাৎ আপওয়ার্ডস ডাউন থাকে। হ্যাঁ, টেস্টিস যদি ট্রান্সভার্সলি লাই থাকে, হ্যাঁ, তাহলে সেই ধরনের টেস্টিসে টর্শন হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটা হলো সেপারেশন অফ দ্য ইপিডিডাইমিস, অর্থাৎ ইপিডিডাইমিসের সঙ্গে কিছুক্ষণ পরে আমরা ছবি দেখব যে ইপিডিডাইমিসের সঙ্গে কিভাবে টেস্টিস অ্যাটাচ থাকে। অ্যাটাচমেন্টটা যদি কম থাকে তাহলে সেই টেস্টিসের টর্শন হওয়ার সম্ভাবনা বেশি। সো কোন কোন টেস্টিসের টর্শন হওয়ার সম্ভাবনা বেশি সেই জিনিসগুলো এখানে বলা আছে, আমরা এটা
পড়ার চেষ্টা করব। এই যে এটা এটা হলো abnormally high up torsion of the tissue, এই যে বেল অফ ক্ল্যাপার। আর এটা হলো আমাদের এই যে সেপারেশন অফ, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এপিডিডাইমিসটা টেস্টিসের সঙ্গে টোটালি ফিক্স না। আর এটা হলো আমাদের নরমাল। হ্যাঁ, আর টু মেইন ফ্যাক্টর টু ডিটারমাইন ড্যামেজ অফ দ্য টিস্যু। টর্শন হলে কি ক্ষতিটা কি? ক্ষতিটা হলো যে টর্শন হলে যেটা হয়, এটা ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায় এবং ব্লাড সাপ্লাই হলে টেস্টিসটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই ড্যামেজের জন্য দুটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার হলো এক্সটেন্ড অফ টুইস্ট, অর্থাৎ কতটা পেঁচিয়েছে সে, কতটা সে পেঁচিয়েছে, এবং ডিউরেশন অর্থাৎ এই পেঁচানো অবস্থায় সে কতক্ষণ ছিল। এই দুটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টর্শন অফ দ্য টেস্টিসের জন্য ব্লাড সাপ্লাই বন্ধ হওয়া, এবং ব্লাড সাপ্লাই তখনই বন্ধ হবে যদি বেশি টুইস্ট হয় বা বেশি পেঁচিয়ে যায়। যেমন মোর দেন 720 ডিগ্রি যদি হয় তাহলে ইস্কিমিয়া, এবং আমাদের মিনিমাম কতটুকু হবে, 360 ডিগ্রি লাগবে। 360 ডিগ্রি মানে টোটালটা 360 ডিগ্রি যদি রোটেশন হয়ে যায় তখন আমাদের ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হতে শুরু করে। আর যদি এটা 720 হয় অর্থাৎ তার ডাবল হয়ে যায় তাহলে অবশ্যই খুব র্যাপিডলি আমাদের টেস্টিসটা নষ্ট হয়ে যায়। আর সেকেন্ড টাইমের ব্যাপারে দেখেন, এখানে একটা বলা আছে যে 6 আওয়ার্সের মধ্যে যদি হয় তাহলে আমরা দেখা যায় যে 100% চান্স হলো আমরা এই টেস্টিসকে সালভেজ করতে পারবো, অর্থাৎ এই টেস্টিসকে আমরা রক্ষা করতে পারবো। আর যদি আমাদের দেরি হয়ে যায় তাহলে 20% হবে। হ্যাঁ, সো এই ধরনের অভিজ্ঞতা একই জিনিস আমরা সার্জনরা অনেক সময় হয়, আমার নিজেরও অভিজ্ঞতা আছে। দেখা গেল যে একটা পেশেন্ট প্রথমে আমরা যেটা বলে আউটডোর অথবা আমরা আরবিতে বলি এমআই রুম, সেখানে এসেছে টেস্টিকুলার পেইন নিয়ে। হ্যাঁ, সো তারপরে দেখা যাচ্ছে যে জুনিয়র ফিজিশিয়ান তাকে দেখেছে এবং হি ক্যানট ডায়াগনোজ প্রপারলি। আফটার 3 days আই হ্যাভ টু অর্কিডেক্টমি আমাকে করতে হয়েছে, অর্থাৎ টেস্টিস আমাদের ফেলে দিতে হয়েছে। ইয়াং একটা ছেলে, 7 থেকে 8 বছর। সো এরকম সিচুয়েশন আমরা এই জন্যই বললাম যে এই ধরনের একটা কন্ডিশনে টেস্টিকুলার টর্শন যদি আমার সাসপেক্ট হয়, আমি কখনোই এটা নিয়ে রিস্ক নিব না, আমি এটাকে কনফার্ম করার চেষ্টা করব। হ্যাঁ, আর এটাকে আমরা একটু পরে দেখব ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ টেস্টিকুলার টর্শন। তার মধ্যে আমরা একটা টার্ম ইউজ করি, একটা হলো অ্যাকুইট স্কুটাম। এই টার্মটা এখানে নাই, হ্যাঁ, কিন্তু আমরা এটা পড়বো। অ্যাকুইট অ্যাবডোমেন যেমন একটা ইমার্জেন্সি কন্ডিশন, অ্যাকুইট স্কুটামও একটা ইমার্জেন্সি কন্ডিশন। অ্যাকুইট অ্যাবডোমেনের মধ্যে যেমন কিছু কিছু জায়গায় ল্যাপারটমি লাগে, অ্যাকুইট স্কুটামের মধ্যে আমাদেরকে অনেক সময় আমাদের এটা ওপেন করতে হয় বা এক্সপ্লোরেশন করতে হয়। হ্যাঁ, অ্যাকুইট অ্যাবডোমেনে যেরকম ওপেন করে আমরা হয়তো বা নর্মাল পেলে আবার আমরা ল্যাপারটমি ক্লোজ করে দিয়ে আসতে পারি, অ্যাকুইট স্কুটামে এরকম হতে পারে। টেস্টি যদি আমরা নর্মাল পাই তাহলে আমরা রেখে দেব। সো অ্যাকুইট স্কুটাম ইজ এ সার্জিক্যাল ইমার্জেন্সি এবং ইট শুড নট বি টেকেন এনি রিস্ক। এটা নিয়ে আমাদের কোনো রিস্ক নেওয়া উচিত না। তারপর আসি আমরা ক্লিনিক্যাল ফিচার অফ টর্শন অফ দ্য টেস্টিকুলার টর্শনের ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কি হবে? একটা ক্লিনিক্যাল ফিচার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পেশেন্টের এইজ হবে 10 থেকে 25, অর্থাৎ এই এইজে এটা সাধারণত বেশি হয়। হ্যাঁ, 10 থেকে 25 এই এইজে টেস্টিকুলার টর্শনটা বেশি হয়। এটা কি হবে? তার বাইরেও হতে পারে কিন্তু এটা হয়। তার মোস্ট কমন একটা ফিচার হলো সাডেন অ্যাগোনাইজিং পেইন ইন দ্য গ্রোয়েন এন্ড দ্য লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনেও অনেক সময় পেইনটা হতে পারে। হ্যাঁ, সো আমরা গ্রয়েনে যেমন হয় লোয়ার অ্যাবডোমেনেও পেইন হতে পারে। ইয়াং এই বয়সের বাচ্চাদের যদি সাডেন অ্যাগোনাইজিং পেইন, এবং এটা অনেক সময় দেখা যায় যে আর্লি মর্নিং এ হয়। সো এই ফিচারগুলো আমরা মনে রাখবো। তারপর হলো তার ভমিটিং হতে পারে, নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলো আমরা বলবো। দেন হলো যদি স্কুটামে আমরা এক্সামিনেশনে আছি তাহলে কি পাবো? স্কুটামটা সোয়েলিং হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে। আর যদি দেরি হয়ে যায় তাহলে হলো ইরাইথেমেটাস হবে, অর্থাৎ সাইন অফ ইনফ্লামেশন আসবে। আর্লি এইজে যদিও আমরা এই সাইন অফ ইনফ্লামেশনটা আমরা নাও পেতে পারি, হ্যাঁ, কিন্তু লম্বা সময় যদি হয় সাইন অফ ইনফ্লামেশন অর্থাৎ রেডিস হয়ে গেছে, স্কুটাল ইডেমা হয়ে গেছে, পেইনফুল হয়েছে, এই জিনিসগুলো আমরা পাবো। এবং যেটা হবে একটা হলো যে ক্রিমিস্টিক রিফ্লেক্সটা আমাদের লস হবে, এবং লেট এজে কি হবে? পেশেন্টের জ্বরও আসতে পারে। এটা বলা হচ্ছে আর্লি এজে, while in the initially there is no erythematous এবং পেশেন্ট মে বি অ্যাপাইরিশ, অর্থাৎ লেট স্টেজে কি হতে পারে? পেশেন্টের জ্বর আসতে পারে, পেশেন্টের সাইন অফ ইনফ্লামেশন আসতে পারে স্কুটামে। সো আমরা এটাও মনে রাখার চেষ্টা করব। দেন আসি এই যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকুইট স্কুটাম, অর্থাৎ যে সকল কারণে একটা পেশেন্ট স্কুটাল পেইন নিয়ে অর্থাৎ ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তার প্রথম কারণ হলো টর্শন অফ দ্য টেস্টিস। ওকে, ইট মাস্ট বি এক্সক্লুডেড, এবং কিন্তু মোস্ট কমন কারণ হলো ইপিডাইমোরকাইটিস।
সো ইপিডাইমো অর্কাইটিসের সঙ্গে বা ইপিডিডাইমাইটিসও হতে পারে, অর্কাইটিসও হতে আলাদাভাবেও হতে পারে এই ডিজিজটা, অথবা দুটার একসঙ্গে ইনফ্লামেশনও হতে পারে। সো এটা হলো টরশন অফ দ্য টেস্টিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য ক্লিনিক্যালি, রেডিওলজিক্যালি, অর্থাৎ দ্যাট ইজ সনোলজিক্যালি এবং ক্লিনিক্যালি আমরা এই দুটা ডিফারেন্সিয়েট করা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এলিভেশন অফ দ্য টেস্টিস রিডিউস দ্য পেইন ইন ইপিডাইমো অর্কাইটিস। অর্থাৎ ইপিডাইমো অর্কাইটিসের ক্ষেত্রে আমরা যদি পেশেন্টকে শুয়ে রেখে যদি টেস্টিসটা একটু উপরের দিকে তুলে ধরি তাহলে দেখা যাবে যে তার পেইনটা কমে যাচ্ছে, কিন্তু টরশনের ক্ষেত্রে যেটা হবে পেইনটা আরো বেড়ে যাবে। এটা একটা ক্লিনিক্যাল গুরুত্বপূর্ণ কন্ডিশন। আর সো ডিফারেন্সিয়াল অ্যাকুট স্কুটামের কজের মধ্যে কি কি পেলাম, অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ টরশন অফ দ্য টেস্টিসের একটা হলো ইপিডাইমো অর্কাইটিস, এছাড়া হতে পারে ইপিডাইমিটিস, এছাড়া হতে পারে অর্কাইটিস, এছাড়া আরো কি হতে পারে টরশন অফ দ্য টেস্টিকুলার অ্যাপেন্ডিক্স, অর্থাৎ টেস্টিসের যে অ্যাপেন্ডিক্স আছে সেটারও টরশন হতে পারে। ওকে, দেন আর কি কি হতে পারে বাকিগুলো আমি এখানে স্লাইডে নিয়ে আসি নাই, বেলিয়ান লাভসে আছে, আপনারা দেখে নিন। ইডিওপ্যাথিক স্কুটাল ইদেমা হতে পারে, কোনো ট্রমার জন্য হতে পারে, তারপরে হলো মামস অর্কাইটিসের জন্য হতে পারে। সো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ইট ইজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য টরশন অফ দ্য টেস্টিস এন্ড ইট ইজ অলসো এ কজ অফ দ্য অ্যাকুট স্কুটাম, অর্থাৎ অ্যাকুট স্কুটামের এই কারণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে আমরা পেশেন্টকে প্রথমে কি করব, আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হলো ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং, অর্থাৎ ডপলার আল্ট্রাসাউন্ড করতে হবে। হ্যাঁ, আমাদের নর্মাল বি মুডের আল্ট্রাসোনোগ্রাফি না, ডপলার আল্ট্রাসাউন্ড। ডপলার আল্ট্রাসাউন্ড কি করতে পারে, ডপলার আল্ট্রাসাউন্ড কি করতে পারে, আমাদের ব্লাড সাপ্লাইটা ডায়াগনোসিস করতে পারে। হ্যাঁ, সো আমরা যেখানে ডপলার আল্ট্রাসাউন্ড করা যায় সেখানে আমরা পাঠাবো এবং আমরা ব্লাড সাপ্লাই আছে কিনা এটা আমরা দেখবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেন যদি আমাদের ডায়াগনোসিস যদি কনফার্ম হয় তখন আমরা এক্সপ্লোরেশন করব, কিন্তু যদি কোনো আমাদের ডাউটও থাকে তাহলে কিন্তু আমরা স্কুটাল এক্সপ্লোরেশনে যাব। ওকে, এই জন্যই বললাম এটা হলো নো রিস্ক ডিজিজ, অর্থাৎ এটা নিয়ে আমরা কোনো রিস্কে যাব না। হ্যাঁ, আমরা প্রয়োজন বোধে পেশেন্টকে ভালোভাবে কাউন্সিলিং করব, করে আমরা এটা এক্সপ্লোরেশন যেতে পারি। যদি নরমাল পাই তাহলে আমরা আবার ক্লোজ করে দিয়ে আসতে পারি। এবং এখানে যেটা আছে টেস্টিকুলার টরশন সম্পর্কে আরো কিছু সামারি আছে বক্স 80.4 এ। if the diagnosis of the torsion is possible then surgical exploration is indicated, অর্থাৎ আমরা যদি প্রি অপারেটিভ ডায়াগনোসিস করতে পারি তাহলে এটা চিকিৎসাই হলো সার্জারি। দেন হলো প্রম্পট এক্সপ্লোরেশন, অর্থাৎ আমি দেখা যাচ্ছে এক্সপ্লোর করতে করতে আমার 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা চলে গেল, এমনটা যেন না হয়। দেন আমরা কি করব, সার্জারিটা কি করব, আমরা এই যে টুইস্টটা হয়েছিল সেই টুইস্টটাকে আনটুইস্ট করব, সরি আনটুইস্ট করব এবং এটাকে ফিক্সেশন করব। ওকে, আমরা এটাকে ফিক্সেশন করব। হ্যাঁ, দেন হলো এইটা করার আগে অবশ্যই আমরা পেশেন্টের কাছ থেকে কাউন্সিলিং এবং কনসেন্ট নিয়ে রাখবো। হ্যাঁ, ফর অর্কিডেক্টমি। এবং যেটা আমি সাধারণত যেটা প্র্যাকটিস করি বা আমাদের আর্মিতেও যেটা আমরা প্র্যাকটিস করি সেটা হলো আমরা পেশেন্টের ফাদার মাদারকে যে কাউ একজনকে আমরা ওটিতে নিয়ে আমরা টেস্ট দেখিয়ে কনফার্ম করি যে হ্যাঁ দেখেন এটা নষ্ট হয়ে গেছে। এবং এখানে মেডিকেল ফটোগ্রাফির একটা গুরুত্বপূর্ণ রোল আছে এই ক্ষেত্রে। আমি অবশ্যই আমার এই টেস্টিজের ছবি সংরক্ষণ করব। আমি জানি না যে এটা নিয়ে পরবর্তীতে আমার নামে বা যে কোনো সার্জনের নামে কোনো অভিযোগ হবে কিনা। সো torsion of the testis ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাউন্সিলিং শুড বি প্রপার, কনসেন্ট শুড বি প্রপার এবং মেডিকেল ফটোগ্রাফি মাস্ট বি, অর্থাৎ আমরা ছবি সংরক্ষণ করব। দেন হলো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি যদি বাইলেটারাল হয় তাহলে আমরা কন্ট্রালেটারাল, এটা নিয়ে কিছু কথা আছে যে 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 পাশে টর্শন হলো অপোজিট দিকে আমরা ফিক্সেশন করব না। হ্যাঁ, কোনো বইতে আছে কোনো স্যার বলেন ফিক্সেশন করব, কোনো স্যার বলেন ফিক্সেশন করব না। এবং এই ফিক্সেশনটা অবশ্যই 3 পয়েন্টে ফিক্সেশন হবে, 3 পয়েন্ট ফিক্সেশন, 1 2 3 3 পয়েন্ট ফিক্সেশন হবে। এবং এটা হবে নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে, আমরা এই ফিক্সেশনটা করব নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে। ওকে, টর্শন অফ দ্য টেস্টিসের পরে আমরা আরেকটা ডিজিজ সম্পর্কে পড়বো, সেই ডিজিজের নাম হলো ভেরিকোসিল। ভেরিকোসিল ইজ দ্য ভেরিকোজ ভেইনের একটা এই ভেইনের মানে ভেরিকোজ ভেইন লাইক ডিজিজ। ওকে, যেমন ভেরিকোসিল ইজ ভেরিকোজ ডাইলেটেশন অফ দ্য ভেইন ড্রেনিং দ্য টেস্টিস, অর্থাৎ টেস্টিসে যে ভেইনগুলো ড্রেন করে তাদের যদি ভেরিকোজ ডিজিজ হয় তাহলে সেটাই হলো ভেরিকোজ
সিল। আমরা সাধারণত ভেরিকোজ ভেইন বলতে আমরা পায়ের যে ডিজিজটা সেটাই বলে আমরা সাধারণত ধারণা করে থাকি, কিন্তু এটাও একটা ভেরিকোজ ভেইন লাইক ডিজিজ। দেন আমরা সার্জিক্যাল অ্যানাটমিটা দেখতে পারি। আসলে কি হয়, টেস্টিস এবং ইপিডাইমিস থেকে যে 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 ভেনাস ড্রেনেজ হয় প্যাম্পিনিফর্ম প্লেক্সাস, এখানে অনেকগুলো ভেইন থাকে, সেই ভেইনগুলো কমিউনিকেট হয়ে হয়ে ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ যখন সে ডিপ ইঙ্গুনাল রিংয়ে থাকে তখন একটা অথবা দুটা ভেইনে সে কনফার্ম হয়ে যায়। এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ দ্য ভেইনগুলো যদি টর্সুয়াস হয়, ডাইলেটেড হয়, ভেরিকোজ ভেইন লাইক ডিজিজ তৈরি করে, তখন তাকে আমরা বলবো ভেরিকোসিল। দেন এটিওলজি, এটা হলো মোস্ট কমনলি এফেক্ট করে হলো 15 to 20% অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে হতে পারে, এবং 90% ক্ষেত্রে এটা হয় লেফট সাইডে। ওকে, কেন এটা লেফট সাইডে বেশি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেফট সাইডে বেশি হওয়ার একটা কারণ হলো আমাদের এটা কোথায় ড্রেন করে ভেইনটা, এই যে লেফট টেস্টিকুলার ভেইন, আমি আগের স্লাইডে এসেছি। লেফট টেস্টিকুলার ভেইন empties into the left renal vein, অর্থাৎ লেফট টেস্টিকুলার ভেইনটা লেফট রেনাল ভেইনে ড্রেন করে, আর রাইটটা ড্রেন করে হলো ইনফিরিয়র ভেনা ক্যাভাতে। রাইটটা ড্রেন করে হলো ইনফিরিয়র ভেনা ক্যাভাতে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই দুটা যেখানে ড্রেন করে সেখানে কি থাকে, কিছু ভালভ থাকে, কিন্তু এই ভালভটা যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় বা কনজেনিটাল যদি অ্যাবসেন্ট থাকে তখন হয়, এবং মোস্ট কমনলি হয় লেফট সাইডে। আবার আরেকটা ব্যাপার হতে পারে, যদি ওল্ড এজে হয় তখন অনেক সময় কিডনির কোনো টিউমার যদি হয় তখন টিউমারের জন্য অবস্ট্রাকশন হয়ে, ভেসেল অবস্ট্রাকশন হয়ে তখন আমাদের এটা ডেভেলপ করতে পারে। এটা ক্লিনিক্যাল ফিচার কি ভেরিকোসিলের, মোস্ট কমনলি হলো অ্যাসিম্পটোমেটিক। অনেক ডিজিজেই আমরা এরকম পাই ক্লিনিক্যাল ফিচার, এটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে, আমাকে বলেছে ক্লিনিক্যাল ফিচার লিখতে। সো যেই ধরনের ডিজিজে দেখা যায় যে আমাদের আসলে কোনো সিমটম থাকে না, তাকে আমরা এই কথাটা প্রথমেই লিখতে হবে। সেরকম একটা ডিজিজ হলো আমরা এখানে পেলাম কি ভেরিকোসিল, ওয়াইল মোস্ট ভেরিকোসিল আর অ্যাসিম্পটোমেটিক। আর যদি সিমটম হয় তাহলে কি হবে, সিমটম হলে সাধারণত পেইন হতে পারে পেশেন্টের, অথবা লাইক এ ফিল। যদি ভেরিকোসিলটা আমরা দেখি তাহলে আমরা দেখব যে একটা ব্যাগের মধ্যে ওয়ার্ম নিলে যেরকম হয়, ভেসেলগুলো আসলে এখানে ভেসেলগুলো আমাদের ওয়ার্ম লাইক ফিলিং হয়। সো এটা হতে পারে। এছাড়া কি হতে পারে, পেশেন্ট যেহেতু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ভেইনগুলো ডাইলেটেড, সো পেশেন্টের পেইন হতে পারে, অথবা পেশেন্ট টেস্টিকুলার সোয়েলিং নিয়ে আমাদেরকে কাছে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, সো আমরা এটা ডায়াগনোসিস করব। এখানে আমাদের ডায়াগনোসিসের মেইন ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাফি। আর ভেরিকোসিলের 3টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। ভেরিকোসিলের 3টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। আমরা দেখেন এখানে লেখা আছে অবজার্ভ অনলি অন আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ গ্রেড 1 এর আমাদের কোনো সার্জারির প্রয়োজন হয় না। গ্রেড 2 অথবা গ্রেড 3 তে যখন যায়, পেশেন্ট যখন কমপ্লেইন হয়, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ভেরিকোসিলেরই আসলে কোনো সিমটম থাকে না, কিন্তু যখন সিমটম ডেভেলপ করে, পেশেন্ট যখন পেইন ফিল করে, পেশেন্ট যখন ডিফিকাল্টিস ফিল করে, তখন আমরা এটা সার্জারিতে যাব। আর ম্যাক্সিমাম পেশেন্টই যেহেতু ওল্ড এজে, সো তাদের ফ্যামিলি কমপ্লিট। আর যদি ইয়াং এজ হয় তখন অনেক সময় আমাদের তার ইনফার্টিলিটি রিলেটেড একটা সমস্যা হতে পারে ভেরিকোসিলের জন্য। সরি, সেক্ষেত্রে আমরা হয়তোবা ইয়াং এজেও আমাদেরকে সার্জারিতে যেতে হতে পারে। সো ট্রিটমেন্ট হলো কি, ট্রিটমেন্ট হলো ইজ এ অপারেশন ইজ নট ইন্ডিকেটেড ইন দ্য অ্যাসিম্পটোমেটিক ভেরিকোসিস। সো আমরা কি বলবো, আমরা জিনিসটা বলবো উল্টা, অর্থাৎ যখন হোয়েন দেয়ার ইজ এ সিমটম, দ্যাট টাইম আমরা সার্জারি ইজ ইন্ডিকেটেড। ডিসকমফোর্ট ইজ, কি কি সিমটম, ডিসকমফোর্ট ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড পারকিউটেন এম্বোলাইজেশন আমাদের দেশে ওভাবে আসলে আমরা এখনো প্র্যাকটিস করতে শুরু করতে পারি না, আমরা সাধারণত সার্জারি করে থাকি। সো আমরা দেখি সামারি বক্স 80.5 এ কি আছে ভেরিকোসিল সম্পর্কে। কমন কন্ডিশন 90% ইন দ্য লেফট সাইডেড। হ্যাঁ, দেন হলো লেটার লাইফে বেশি হয়। লেটার লাইফে যদি হয়, অর্থাৎ বেশি বয়স্ক মানুষদের জন্য, ওল্ড এজে যদি হয়, তখন আমরা রেনাল টিউমার আছে কিনা এটা আমরা সাধারণত এক্সক্লুড করব। হ্যাঁ, আর এটা ম্যাক্সিমাম সময় সাধারণত অ্যাসিম্পটোমেটিক হয় এবং রিয়ারলি নিড দ্য ট্রিটমেন্ট। ম্যাক্সিমাম সময় অ্যাসিম্পটোমেটিক হয় এবং ওই সময় সাধারণত এটার চিকিৎসা খুব একটা প্রয়োজন হয় না। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এম্বোলাইজেশন আমরা খুব একটা এখনো প্র্যাকটিস করতে শুরু পারিনি আমাদের দেশে। আদার হলো আমরা ভেরিকোসিল কখন হবে, আমরা সার্জারি ট্রিটমেন্ট করব। সার্জারি ট্রিটমেন্ট আসলে ভেসেল গুলো লাইগেশন করে দেওয়া হয়। এটা একটা ছবি, সেটা হলো বেলিয়ান লাভসে আছে, সেখান থেকে নিয়ে আসা ভেরিকোসিল। এই যে এরকম যদি দেখি, আর যদি আমরা এই যে ডাইলেটেড পেইন গুলো দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে।
নেক্সট আমাদের, এটা আমার আজকে সম্ভবত সে লাস্ট ডিজিজ এই চ্যাপ্টারের। আমি এই চ্যাপ্টারের বাকি অংশটা নেক্সট দিন আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো হাইড্রোসিল। হাইড্রোসিল, ওকে। হাইড্রোসিল কি? অ্যাবনর্মাল কালেকশন অফ সেরাস ফ্লুইড ইন দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস, ওকে। সো সো আমরা একটু আগে পড়ছিলাম যে 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 টেস্টিসের যে লেয়ার গুলো আছে তার মধ্যে একটা হলো প্রসেসাস ভ্যাজাইনালিস। সেইটার মধ্যে যদি আমাদের কোনো সেরাস ফ্লুইড কালেকশন হয় তাহলে আমরা তাকে বলবো হাইড্রোসিল। যদি সেরাস না হয় তাহলে কি হবে? তাহলে কি হাইড্রোসিল হবে না? না, আসলে সেটার অন্য নাম। যেমন যদি আমাদের ব্লাড যদি অ্যাকুমুলেশন হয় তাহলে আমরা বলবো হেমাটোসিল। যদি আমাদের কাইল অর্থাৎ মিল্কের মতো হোয়াইট ধরনের যদি আমাদের লিম্ফ যদি অথবা কাইল যদি অ্যাকুমুলেট হয় তখন আমরা তাকে বলবো কাইলোসিল। এই জন্যই হাইড্রোসিলের ডেফিনেশনের মধ্যে এটা আমাদেরকে বলতে হবে যে কালেকশন অফ সেরাস ফ্লুইড। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন এখানে ছোট্ট করে হাইড্রোসিলের দু ধরনের হাইড্রোসিল এখানে ক্লাসিফিকেশন লেখা আছে। এটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। হাইড্রোসিলকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দুই ধরনের করতে পারি, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি যেটা সেটা ইডিওপ্যাথিক, অর্থাৎ আমরা এখনো কজ আইডেন্টিফাই করতে পারি নাই, এটাই মোস্ট কমন টাইপের হাইড্রোসিল। আর যেটা সেকেন্ডারি এটা অন্য কোনো কারণে হতে পারে, ইপিডাইমাল ডিজিজের জন্য হতে পারে, এটা টেস্টিকুলার ডিজিজের জন্য হতে পারে। সো আমরা এটা মনে রাখার চেষ্টা করবো। সো আমরা হাইড্রোসিল বলতে যেটা বুঝি সেটা হলো প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল, এই যে টাইপ এ, এই ছবির মতো। হ্যাঁ, প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল, এটাকে আমরা অন্যভাবে বলে থাকি, এটাই মোস্ট কমন আমাদের। এখন হাইড্রোসিলের কজ কি, অর্থাৎ এই সেরাস ফ্লুইডটা কেন জমা হচ্ছে? সেরাস ফ্লুইডটা কেন জমা হচ্ছে আমরা কনফার্মলি বলতে পারি না, কিন্তু আমরা চারটা পদ্ধতিতে এটা ডেভেলপ করতে পারি। কি কি পদ্ধতি? এটা হলো পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে যদি আমাদের এই প্রসেসাস ভ্যাজাইনালিসের যদি একটা কমিউনিকেশন থাকে, লাইক দ্যাট, ওকে। অর্থাৎ যে আমাদের এটা কনজেনিটালি ছিল, টেস্টিস যখন ডিসেন্ট হয় তখন এই আউটপোচিংটা সে নিয়ে এসেছে, কিন্তু এটা একসময় অবলিটারেটেড হয়ে যাওয়ার কথা, এটা অবলিটারেটেড হয়নি। তারপরে হলো ফ্লুইড, অর্থাৎ এই সেক অর্থাৎ প্রসেসাস ভ্যাজাইনালিসের মধ্যে যদি আমাদের এক্সেস ফ্লুইড যদি জমা হয়, অর্থাৎ এক্সেস ফ্লুইড বেশি সিক্রেশন হচ্ছে, হ্যাঁ, এখানে কি হয়? এখানে কিছু ফ্লুইড অবশ্যই সিক্রেশন হয়, আবার এটা অ্যাবজর্ব হয়ে যায়। সো বেশি সিক্রেশন যদি হয় তখন হতে পারে, অ্যাবজর্ব যদি কম হয় তখনও এটা হতে পারে। যেমন পরের অংশে আমরা দেখি, এই যে সিক্রেশন বেশি হলো, তারপরে হলো অ্যাবজর্পশন যদি ডিফেক্টিভ হয় তারপরে হতে পারে। অথবা যেটা হতে পারে লিম্ফেটিক ড্রেনেজে যদি আমাদের কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, ইন্টারফারেন্স উইথ দ্য লিম্ফেটিক ড্রেনেজ। সো হাইড্রোসিল হওয়ার চারটা কারণ আমরা এখানে আলোচনা করছি। এক নাম্বার কারণ হলো কনজেনিটাল, যেটা পেরিটোনিয়াল ক্যাভিটির সঙ্গে যদি এটা কমিউনিকেশনটা থেকে যায়। দু নাম্বার হলো যদি আমাদের এক্সেসিভ ফ্লুইড যদি আমাদের সিক্রেশন হয়। তিন নাম্বার হলো আমাদের ফ্লুইডের অ্যাবজর্পশন যদি আমাদের কমে যায়। আর চার নাম্বার হলো লিম্ফেটিক ড্রেনেজের আমাদের যদি কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে আমাদেরকে হাইড্রোসিল ডেভেলপ করবে। এখানে চার ধরনের হাইড্রোসিলের ছবি দেওয়া আছে। একটা হলো ভ্যাজাইনাল হাইড্রোসিল, অর্থাৎ প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল, মোস্ট কমন যেটা আমাদের প্রাইমারি হাইড্রোসিল, মোস্ট কমন। সেকেন্ড যেটা বলা হচ্ছে ইনফ্যান্টাইল হাইড্রোসিল, অর্থাৎ এখানে নেকটা বন্ধ আছে। আর এটা হলো কনজেনিটাল হাইড্রোসিল। ইনফেক্টাল হাইড্রোসিল, কনজেনিটাল হাইড্রোসিলের মধ্যে ডিফারেন্সটা আমরা মনে রাখার চেষ্টা করব। আরেকটা আছে হাইড্রোসিল অফ দ্য কর্ড, অর্থাৎ প্রসেসাস ভ্যাজাইনালিসের মধ্যে নাই, কিন্তু কর্ডের কোথাও একটা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে হাইড্রোসিল অফ দ্য কর্ড ডেভেলপ করেছে। তারপরে আসি আমরা সেকেন্ডারি হাইড্রোসিল। সেকেন্ডারি হাইড্রোসিলের মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এটা অন্য যে কোনো কারণে হতে পারে। যেমন কি কি কারণ? ইপিডাইম অর্কাইটিসের জন্য হতে পারে, টেস্টিকুলার টিউবারকুলোসিসের জন্য হতে পারে, টেস্টিকুলার টিউমারের জন্য হতে পারে। অর্থাৎ সেকেন্ডারি হাইড্রোসিল হওয়ার অবশ্যই আন্ডারলাইং একটা কজ থাকবে, তাকে আমরা বলছি সেকেন্ডারি হাইড্রোসিল। ক্লিনিক্যাল ফিচার কি? মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার হলো স্কোটাল সোয়েলিং, ওকে। এটা আমরা এটা খুব ভালো করে পড়বো ক্লিনিক্যাল আমাদের যে ক্লাস আছে সেখানে। অর্থাৎ আমাদেরকে স্পুটাম এক্সামিনেশন করতে হলে আমাদেরকে যা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আছে তার মধ্যে এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, তার মধ্যে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টই আসলে শুধুমাত্র স্কুটাল সোয়েলিং থাকে, তার অন্য কোনো সিমটম থাকে না। হ্যাঁ, তার কোনো পেইন থাকে না, অ্যাবনর্মালিটি থাকে না। সো মোস্ট কমন ফিচার হলো স্কুটাল সোয়েলিং। আর তারপরে কি হতে পারে? আদার ব্যাপারগুলো হতে পারে, পেইন হতে পারে, তারপরে হেভিনেস থাকতে পারে। হ্যাঁ, তারপরে কসমেটিক্যালি নট অ্যাকসেপ্টেড হতে পারে, এরকম এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ফিচারে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। তারপরে এখানে আছে যে আগে যেগুলো বলেছিলাম, কনজেনিটাল হাইড্রোসিল, এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কর্ড, হাইড্রোসিল অফ দ্য ক্যানেল অফ দ্য নাক,
এটা হলো ফিমেলের হয়। ওকে? অর্থাৎ আমরা অনেক সময় এটা মানে ফানি কোয়েশ্চেন হিসেবে অনেককে জিজ্ঞাসা করতে পারি যে ফিমেলদের হাইড্রোসিল হয় কিনা? ফিমেলদের হাইড্রোসিল হয়। হ্যাঁ? দেন আসি আমরা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? হাইড্রোসিলের ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য টাইপ। টাইপ অনুযায়ী আসলে হাইড্রোসিলের ট্রিটমেন্ট নির্ভর করে। যেমন যদি কনজেনিটাল হাইড্রোসিল হয় তাহলে আমরা ট্রিটমেন্ট হবে এটা হার্নিওটমি। হ্যাঁ? কারণ কনজেনিটাল হাইড্রোসিলের সঙ্গে অনেক সময় হার্নিয়া থাকতে পারে, আবার হার্নিয়া নাও থাকতে পারে। হ্যাঁ? সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে কনজেনিটাল হাইড্রোসিল বেবিদের যদি হয় তার চিকিৎসা হলো হার্নিওটমি, অর্থাৎ আমরা স্যাকটা বেঁধে দিয়ে আসবো। হ্যাঁ? আর যদি প্রাইমারি হাইড্রোসিল হয়, প্রাইমারি হাইড্রোসিলের জন্য আমরা এখানে ৩ ধরনের সার্জারির কথা বলা আছে। একটা হলো প্লাইকেশন, একটা হলো আমাদের ইভারশন, আরেকটা হলো আমাদের এক্সিশন। এখন আমরা অনেক সময় যেটা করে থাকি সেটা হলো যে আমাদের দেশে যে হাইড্রোসিলের পেশেন্ট গুলো আসে তারা আসলে অনেক লার্জ একটা হাইড্রোসিল নিয়ে আসে। তখন আমরা আসলে কি করি? তখন আমরা প্রথমে ইনসিশন দেই, দেন হলো আমরা ফ্লুইডটা ড্র করি, দেন আমরা এই স্যাক, অনেক বড় একটা স্যাক থাকে, এই স্যাকটাকে আমরা এক্সিশন করি, দেন আমরা স্যাকটাকে ইভারশন করি। সো ইনসিশন, এক্সিশন এন্ড ইভারশন অফ দ্য স্যাক, এটাও একটা সার্জারি হিসাবে আমরা করে থাকি এবং এটা আমরা লিখে থাকি। আর এস্টাবলিশড দুটা সার্জারির কথা বলা আছে হাইড্রোসিলে, একটা হলো লর্ড অপারেশন, একটা হলো জ্যাবুলিস প্রসিডিউর। আমরা সাধারণত জ্যাবুলিস প্রসিডিউরটা বেশি করে থাকি। লর্ড অপারেশন, লর্ড অপারেশনে কি করা হয় আমি একটু পরে ছবিতে দেখবো, এখানে জাস্ট সেলাই করে দেওয়া হয়। ঠিক আছে? আমরা ইনসিশন দিয়ে ফ্লুইডটা বের করে বাকি যে যে স্যাকটা আছে সেটাকে সেলাই করে ছোট করে দেওয়া হয়। আর ইভার্শন অর্থাৎ জ্যাবুলিস প্রসিডিউরে আমরা সাধারণত এটাকে ইভার্ট করে দেই এবং দেন আমরা এটা সাধারণত আমরা এটাকে সুচার করে থাকি। আর আরেকটা হলো এক্সিশন। এক্সিশন করতে হলে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমাদের দেশে হাইড্রোসিল গুলো অনেক লার্জ স্টেজ বা একটু ডিলে করে আসে, সো আমাদের ম্যাক্সিমাম হাইড্রোসিলেরই স্যাক আমাদেরকে কিছু অংশ আমাদের এক্সিশন করতে হয়। এক্সিশন করলে আমাদেরকে হেমোস্টেসিসটা এনশিওর করতে হবে। হেমোস্টেসিসটা এনশিওর করতে হবে। এখানে একটা গ্রেট কমপ্লিকেশন যদি এখানে ব্লিডিং হয়, এবং এখানে অবশ্যই আমরা একটা ড্রেন দিয়ে আসি। আচ্ছা, হাইড্রোসিল সম্পর্কে আমাদের এই বক্সে কি বলা আছে? হাইড্রোসিল সম্পর্কে, হাইড্রোসিল ইজ দ্য কালেকশন অফ ফ্লুইড উইদিন দ্য টিউনিকা ভাইজিনালিস। আমরা এখানে অবশ্যই কালেকশন অফ ফ্লুইডের আগে সেরাস ফ্লুইড বলবো। ওকে? আমরা সেরাস ফ্লুইড বলবো। হ্যাঁ? তারপরে প্রাইমারি হাইড্রোসিল সারাউন্ড দ্য টেস্টিস এন্ড ট্রান্স ইলুমিনেশন ইজ ব্রাইটলি পজিটিভ। আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি নাই, যেহেতু এটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আলোচনা আছে এখানে। আর হলো আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন ইজ, আমরা দেখেছি টেস্টিজের যে কোনো ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসাউন্ডটা গুরুত্বপূর্ণ। হাইড্রোসিল কনজারভেটিভলি ট্রিট করা যায় যদি লার্জ এবং সিমটম না থাকে। আর মেইন ট্রিটমেন্টই হলো আমাদের সার্জারি। সার্জারির মধ্যে আমরা পড়েছি লর্ডস প্রসিডিউর এবং জ্যাভলিস প্রসিডিউর। বেলিয়ান লাভসে ফিগার 80.11 এবং 80.12 তে দুটা প্রসিডিউরের ছবি দেয়া আছে। আমরা ইউটিউবে দুটো প্রসিডিউর দেখে নিতে পারি। এটা হলো দিস ইজ দ্য লর্ড প্রসিডিউর অথবা অ্যাপ্লিকেশন। এটা সাধারণত আমরা খুব একটা করি না, আমরা সাধারণত এই অপারেশনটা করে থাকি। হ্যাঁ, জ্যাবুলিস অপারেশন। হাইড্রোসিল স্যাক ইজ ইভার্টেড এন্ড অ্যাঙ্কর্ড উইথ সুচার। হ্যাঁ, সো এটা আমরা করে থাকি জ্যাবুলিস প্রসিডিউরে। আর এখানে কি করা হয়? a series of interrupted absorbable suture is used to placate the redundant টিউনিকা ভ্যাজাইনালিস, অর্থাৎ স্যাকটাকে আমরা সাধারণত সেলাই করে আমরা কি করি? প্লাইকেট মানে সেলাই করে দিয়ে থাকি। হ্যাঁ, সো আমার মনে হয় আজকে এ পর্যন্ত। আমরা নেক্সট ডেতে এই চ্যাপ্টারের সেকেন্ড অংশ নিয়ে আলোচনা করব। সো সবাইকে শুভরাত্রি এবং ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সেফ থাকেন। থ্যাংক ইউ।